সম্প্রতি আমি দেখতে পেলাম যে সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য এবং কনক সরোয়ার তারা একের পর এক ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে বিষেধাগার করে যাচ্ছে। মানে যা সমস্যাই হচ্ছে বাংলাদেশে সব কিছুর জন্য দায়ী আসিফ নজরুল। যাহাই ঘটুক গিন্নি বলে কেষ্ট বেটাই চোর। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে আর কিছুই বলার নেই। তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সম্প্রতি আমি দেখতে পেলাম যে সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য এবং কনক সরোয়ার তারা একের পর এক ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে বিষেধাগার করে যাচ্ছে। মানে যা সমস্যাই হচ্ছে বাংলাদেশে সব কিছুর জন্য দায়ী আসিফ নজরুল। যাহাই ঘটুক গিন্নি বলে কেষ্ট বেটাই চোর। যে জায়গায় যেই সমস্যা হচ্ছে সব কিছুর জন্য দায়ী আসিফ নজরুল। অথচ এই লোকটাকে আমরা সব সময় এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে সরব দেখেছি, তাকে অনলাইনে যেমন দেখেছি, রাজপথে দেখেছি, এবং তিনি কিন্তু অন্য অনেকের মতো দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি শত বাধা বিপত্তি সহ্য করে, তার উপর হামলা চেষ্টা হয়েছে, মামলা হয়েছে, তার কক্ষ ভাঙচুর হয়েছে, তাকে পাকিস্তানি রাজাকার আখ্যা দেওয়া হয়েছে, এমন কিছু নাই যে মানে এমনকি তার পরিবার নিয়ে পর্যন্ত সমালোচনা হয়েছে। সেই আসিফ নজরুল নাকি এখন ভারতের দালাল। যে আসিফ নজরুল আজীবন তিনি বাংলাদেশে ভারতের আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি প্রথম বলেছেন যে বাংলাদেশে 22 লক্ষ ভারতীয় কাজ করে। সত্যক মিথ্যক তিনি বলেছেন তো। সে আসিফ নজরুল নাকি এখন ভারতের দালাল। তিনি নাকি 3 থেকে 5 তারিখ পর্যন্ত তিনি নাকি সেনানিবাসে বসে দফায় দফায় মিটিং করেছেন যে হাসিনা চলে গেলেও কিভাবে বাংলাদেশে ভারতের শাসন টিকিয়ে রাখা যায়। তো এরকম একটা ভিডিও সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউবে প্রচার করেছে, এবং সেটার বিপরীতে আসিফ নজরুল একটা অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। সেখানে তিনি কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে আপনারা সমালোচনা করতেই পারেন, কিন্তু সেই সমালোচনাটা যখন আজগবি হয়ে যায়, গুজব হয়ে যায়, সেটা তো মেনে নেওয়া কষ্টকর। এবং আমি মনে করি যে এই পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং কনক সরোয়ার এরা কি উদ্দেশ্যে বলে আমি জানি, খুব ভালোভাবে বুঝতে পারি। এবং এগুলো যে তারা ভুল করে বলেন তা না। তারা এই আসিফ নজরুল, প্রথম আলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদের বিরুদ্ধে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিশেষ উদ্দেশ্য নিয়ে তারা এই ধরনের বিষেধাগারগুলি প্রচার করতেছেন। আজকে মির্জা ফখরুলকে নিয়ে একটা ভিডিও বানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। সেখানে তিনি মির্জা ফখরুলকে পুরোপুরি তিনি ভারতের দালাল হিসেবে চিহ্নিত করেছেন। এবং আমি একটা কথা বলি ভাই, আমরা যখন প্রথম ইউটিউবিং করতাম তখন দেখতাম যে ওই মানে বিএনপির লোকজন পিনাকি ভট্টাচার্যকে সাপোর্ট দিত। এবং আমি যখন ভারতীয় পণ্য বয়কট নিয়ে পিনাকির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, আমি বলেছিলাম যে ভারতীয় পণ্য বয়কট আমাদের অর্থনীতির ক্ষতি করবে। ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কের পুনর্মূল্যায়ন করব আমরা। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমরা কথা বলবো। বিশেষ করে ভারত যেই পুতুল সরকার বসিয়ে রেখেছে বাংলাদেশে, আমরা এর বিরুদ্ধে অনবরত কথা বলবো। বাট পণ্য বয়কটের সময় এখন না। এই জন্য পিনাকি ভট্টাচার্য আমাকে যা পণ্যায় তা মানে বাজে গালিগালাজ, তারপরে বিভিন্ন ট্যাগ দিল, ভূষিত করলো। সে সময় আমরা দেখেছি যে বিএনপির বড় বড় নেতা আমাকে ফোন করে বলে যে ভাই এটা কি বললেন, এটা কি করলেন, পিনাকি তো সঠিক পথেই আছে, পিনাকি এটা করতেছে সেটা করতেছে, আপনি বন্ধ রাখেন। মানে পিনাকিকে কিছু বলে না, আমাকে চাপ দেয়। আসিফ নজরুল তিনি একসময় এই পিনাকি ভট্টাচার্যের ইউটিউবের প্রমোট করতেন। তিনি বলতেন হ্যাঁ পিনাকি ভিডিও দিলেই এত ভিউ হয়, পিনাকি সত্য নিউজ প্রচার করে, পিনাকি ভিডিও আমাদের দেখা উচিত। এই আসিফ নজরুল। মির্জা ফখরুল ইসলামের জামাই ফাহাম আব্দুল সালাম, ওই যে অস্ট্রেলিয়া থাকে, তিনিও পিনাকিকে যার পণ্যায় প্রমোট করেছেন। তো এই ফাহাম আব্দুল সালাম মনে হয় সপ্তাহ 2 আগেই পিনাকি ভট্টাচার্যের টক শোতে অংশগ্রহণ করেছিলেন। এই ফাহাম আব্দুল সালাম এখন দেখতেছি আমরা এই ফাহাম আব্দুল সালাম পর্যন্ত তার শ্বশুর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমর্থনে ফেসবুক স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন। কারণ এই সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য এবং কনক সরোয়ার মিলে এত ডিসইনফরমেশন, এগুলো কিন্তু মিস ইনফরমেশন না, এগুলো পুরোপুরি ডিসইনফরমেশন ছড়াচ্ছে। আপনি দেখেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার জীবনটা শেষ হয়ে গেল জেল খাটতে। আওয়ামী লীগের এই 14-15 বছরে কতবার জেল খেটেছেন, কত নির্যাতিত হয়েছেন, তার শরীর থেকে অনবরত রক্ত ঝরেছে। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি আওয়ামী লীগের দালাল, তিনি নাকি ভারতের দালাল। মানে ব্যাপারটা এমন যে এই ইউটিউবারদের কিছু ফ্যান ফলোয়ার অন্যদের চেয়ে বেশি থাকাতে তারা এখন নিজেদেরকে খোদা মনে করতেছে যে ওরা যা বলবে তাই হবে, ওরা যে নেগেটিভ দিবে সেটাই ফলো করতে হবে, ওরা যে কথা বলবে সেটাই করতে হবে। এইভাবে ওরা আরেকটা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করতেছে। আসিফ নজরুল বলেছেন তার বক্তব্যে যে দেখুন, হাসিনা পতনের আগে যখন এই জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলন চলে,
তখন এই আন্দোলনের সময় যে আন্দোলনকারী ছাত্র জনতা তারা কোন পত্রিকাটাকে বেশি কোট করত, তারা কোন পত্রিকার নিউজটা বেশি বেশি শেয়ার করত? অবশ্যই প্রথম আলো, অবশ্যই ডেইলি স্টার। এবং আপনি সমালোচনা করবেন, প্রথম আলো ডেইলি স্টার যে কোনো ভুল নাই তা না, আপনি সেই ভুলের সমালোচনা করবেন, কিন্তু কিন্তু আপনি এগুলো করতে গিয়ে আপনি পত্রিকার অফিস ভাঙচুর করবেন, পত্রিকার সামনে গরু জবাই করবেন, গরুর নাম দিবেন মতি গরু, ডেইলি স্টারের সামনে দিল্লি স্টার রেখে দিবেন। এগুলো তো হয় না। এগুলো কোন ধরনের আন্দোলন? এবং একটু আগে দেখলাম কনক সরোয়ার একটা নিউজ করেছে যে হত্যা মামলার আসামি প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কেন ইন্টারভিউ দিলেন। ডক্টর ইউনূস মতিউর রহমানকে ইন্টারভিউ দিয়ে তিনি তার নিজের মান সম্মান নষ্ট করলেন, কারণ প্রথম আলো সম্পাদক মতিউর রহমান হত্যা মামলার আসামি। দেখুন 2019 সালের ঘটনা, সেই 2019 সালের 1 নভেম্বর ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজে প্রথম আলোর কিশোর ম্যাগাজিন কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে ওই স্কুলটির 9ম শ্রেণীর শিক্ষার্থী নাইমুল আবরার বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। তো এই নাইমুল আবরার মারা যাওয়ার পরে তখন এই প্রথম আলোর বিরুদ্ধে মামলা হয় এবং প্রথম আলোর যারা হত্যা করতেছে তাদের বিরুদ্ধে মামলা হয়। প্রথম আলোর মতো বড় পত্রিকা তারা যখন কোনো ইভেন্ট আয়োজন করে, এই ইভেন্ট আয়োজনের দায়িত্ব থাকে কিন্তু তৃতীয় কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের উপরে। তারা কি নিজের আয়োজন করে না তো। তারপরে আপনারা দেখেন যে এ মামলায় প্রধান আসামি করা হলো প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে, অথচ তিনি সেখানে ছিলেনই না। এটা ছিল প্রথম আলোর ম্যাগাজিন কিশোর আলোর অনুষ্ঠান, অথচ এই কিশোর আলোর সম্পাদক ছিল আনিসুল হক। কিন্তু আদালত আনিসুল হককে অব্যাহতি দিয়ে প্রধান আসামি করেছে মতিউর রহমানকে, কারণ আনিসুল হক ছিল আওয়ামী লীগের চামচা। আনিসুল হকের একটা বই আছে না, ওই সেই বইতে লিখেছে যে তোমার আব্বুকে আমি একটু আব্বু ডাকতে চাই, মানে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লিখেছে যে তোমার আব্বুকে আমি একটু আব্বু ডাকতে পারি। তো এই হচ্ছে আনিসুল হক, ওই যে হাউমাউ করে কেটে দেয় সেই আনিসুল হক। তো যেই কিশোর আলোর সম্পাদক আনিসুল হক এবং সেই কিশোর আলোর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আগুন লেগে স্কুল ছাত্র আবরার মারা গেল, সেই মামলায় আনিসুল হককে অব্যাহতি দেওয়া হলো, বলল যে তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, আসামি করা হলো মতিউর রহমানকে। এখন কনক সরোয়ার বলতেছেন যে সেই হত্যা মামলার আসামি মতিউর রহমান, এবং এই মতিউর রহমানকে কেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ইন্টারভিউ দিলেন, এতে প্রধান উপদেষ্টার মান সম্মান কমে গিয়েছে। আমি সম্মান রেখে বলতে চাই জনাব কনক সরোয়ার, আপনি তো ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইনে আমার জানা মতে প্রথম সারির কয়েকজন যারা কিনা সংগ্রাম করেছেন। আপনার বোন রাকা আপাকে 7টা মাস বিনা দোষে জেলে রেখেছে এই আওয়ামী লীগ সরকার। আপনার বিরুদ্ধে অনেক মামলা দিয়েছে, আপনিও তো সেক্ষেত্রে তো আপনিও আসামি। তাহলে আপনার কাছে যারা ইন্টারভিউ দেয়, যে হাসনাত সার্জিস সহ আরও বিএনপি বা বড় বড় নেতার ইন্টারভিউ দেয়, আপনিও তো আসামি। তাহলে কি ওদের মান সম্মান চলে গেছে? যদি না যায় তাহলে এখানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, যাকে কিনা আওয়ামী লীগ পছন্দ করতো না, যার পত্রিকা বঞ্চিত করেছে, যার পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছে, গণভবনে প্রবেশ নিষেধ, তাদের কয়েকটা সাংবাদিক জেল পর্যন্ত খেটেছে, রোজিনা শামস, এবং আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে একটা ভুয়া মামলা হয়েছে, হত্যা মামলাটা একদম পুরোপুরি ভুয়া। তো সেই ভুয়া মামলার আসামি হচ্ছে এই মতিউর রহমান। সেই মতিউর রহমানকে যদি ডক্টর ইউনূস ইন্টারভিউ দিলে ইউনূসের মান সম্মান যায়, তাহলে আপনিও তো ডিজিটাল নিরাপত্তার অনেকগুলো মামলার আসামি, তাহলে আপনার কাছে ইন্টারভিউ দিলে অন্য কারো মান সম্মান যায় না? উপর দিকে থুতু দিলে নিজের গায়ে পড়ে। হাসিনার আমলে তো সব মামলাগুলো ভুয়া, আপনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেগুলোও ভুয়া, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেগুলোও ভুয়া। কাজে আপনি এখানে কোন যুক্তিতে আপনি মতিউর রহমানকে বললেন যে হত্যা মামলার আসামি? তো সাংবাদিক ইলিয়াস কি বলল যে 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত সেনানিবাসে বসে আসিফ নজরুল দফায় দফায় মিটিং করেছে কিভাবে হাসিনা পালিয়ে যাওয়ার পরেও ভারতের আধিপত্য বাংলাদেশে টিকিয়ে রাখা যায়। তো আসিফ নজরুল তিনি বলেছেন যে 3 তারিখে তিনি রাতে মাহবুব মোর্শেদের বাসায় ছিলেন, কারণ তিনি নিরাপত্তার কারণে নিজের বাসায় যাননি। মাহবুব মোর্শেদ যে বাসসের পরিচালক সম্ভবত নিযুক্ত হয়েছেন। তারপরে তিনি 4 তারিখে তিনি কোন বাসায় ছিলেন, কোথায় সে অ্যাড্রেস, কার বাসায় ছিলেন, সব কিছু তিনি নাম ধরে বলে দিয়েছেন। এবং 4 তারিখে তিনি একটা ওয়েবিনারে ছিলেন, এবং সে ওয়েবিনারে তিনি রীতিমতো তার প্রাণ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন যে আমাকে মেরে ফেলা হতে পারে। আর সাংবাদিক ইলিয়াস কোনো সূত্র নাই, কোনো প্রমাণ নাই, হঠাৎ করে ইউটিউবে বলে দিলেন যে আসিফ নজরুল নাকি সেনানিবাসে বসে দফায় দফায় মিটিং করেছে। আরে গুজবেরও তো একটা লিমিট আছে। এই যে আমাদের ফাম আব্দুল সালাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাই, তিনি লিখেছেন যে আসিফ নজরুল 4 তারিখ রাতে আমাদের সাথে হাজার হাজার মানুষের সাথে জুম মিটিং করেছিলেন, প্র্যাকটিক্যালি উনি ওনার জীবন ভিক্ষা করছিলেন। এখন শুনি উনি নাকি
ওই রাতেই ইন্ডিয়ানদের সাথে গোপনে প্ল্যান করতেছিলেন। আর যদি সব ইন্ডিয়ানদের প্ল্যানেই হয় তাহলে জুলাই বিপ্লবকে বিপ্লব বলবেন কিভাবে? তারপরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম, তাকে অনবরত তাকে নিয়ে নিষেধাজ্ঞা করা হচ্ছে। তিনি আরও বলেছেন যে আমরা জানি শফিকুল ভাই পুরো জুলাই মাসে কি করেছেন। যখন বাংলাদেশ পুরো দুনিয়া থেকে কাট আউট ছিল, ওনাদের কাছে ইন্টারনেট ছিল, উনি ছিলেন আমাদের কন্ট্রাক্ট, বাকিদেরও ইন্টারনেট ব্যবহার করতে দিয়েছেন। এরকম একজন ভদ্রলোক সাংবাদিক বাংলাদেশে বিরল। আপনারা জানেন যে যখন এই বিপ্লবটা হয়, জুলাই বিপ্লব, তখন কিন্তু বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল। তারপরেও আমরা কিছু কিছু নিউজ পেতাম যে অমুক জায়গায় এতজন মরছে, অমুক জায়গায় এতজন মরছে, অমুক জায়গায় পুলিশের ঝুলে রাখা হয়েছে। আমি কিন্তু লাইভে দিতাম এইসব সংবাদগুলো, একদম ব্রেকিং নিউজের মতো দিতাম। এইসব সংবাদগুলো কিন্তু সমস্ত বাংলাদেশের কোথাও ইন্টারনেট ছিল না, শুধু বার্তা সংস্থা এএফপি, এই এএফপির বাংলাদেশ প্রতিনিধি ছিলেন এই শফিকুল ইসলাম। এই শফিকুল ইসলাম ভাই তখন নিজে ইন্টারনেট ব্যবহার করেছেন, অন্যদেরকে ব্যবহার করতে দিয়েছেন এবং এই সংবাদগুলো বহির্বিশ্বে প্রচার করেছেন। এবং হাসিনা পালিয়ে যাওয়ার সংবাদ কিন্তু প্রথম তিনিই প্রচার করেন। এবং তিনি প্রচার করার সময় তিনি খুব ভয়ে ছিলেন যে যদি মিথ্যা হয়, কারণ তিনি অসমর্থিত সূত্র থেকে তিনি পেয়েছেন যে হাসিনা দেশ ছেড়েছেন, কোথাও কেউ জানতো না। সেই শফিকুল ভাইকেও ভারতীয় ট্যাগ দেওয়া হয়। মানে এই পিনাকি, ইলিয়াস, কনক সরার কাউকে এদের পছন্দ না হলেই ভারতের দালাল। এগুলো কোন ধরনের কথা? মির্জা ফখরুল একজন রাজনীতিবিদ, তাদেরকে অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হয়, অনেক কৌশল অবলম্বন করতে হয়। তার মানে কি তাকে আপনি ভারতীয় ট্যাগ দিয়ে দিবেন? আমি তীব্র নিন্দা জানাই। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের যে ছাত্ররা, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা, বিশেষ করে সার্জিস, হাসনাত, তারপরে নাহিদ, আসিফ এবং মাহফুজ, মানে এদের ভিতরে কোনো মিল দেখতেছি না, সমন্বয় দেখতেছি না। আরে আসিফ নজরুল আপনাদের সঙ্গে আন্দোলনের অগ্রভাগে ছিল এবং এই বিপ্লবের আগেও আপনারা আসিফ নজরুলের ভূয়সী প্রশংসা করতেন। আজকে যখন কিছু বড় বড় ইউটিউবার তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এই আসিফ নজরুলের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা বলতেছে, গুজব ছড়াচ্ছে, তখন আপনারা তার প্রতিবাদ করতেছেন না কেন? আপনারা সেই আসিফ নজরুলকে সঙ্গে নিয়ে আপনারা মিটিং করেছেন, আসিফ নজরুলকে উপদেষ্টা বানিয়েছেন। এখন আবার যারা আসিফ নজরুলের বিরুদ্ধে অনবরত প্রোপাগান্ডা করছে তাদের চ্যানেলে আবার অতিথি হয়ে যাচ্ছেন। সাংবাদিক ইলিয়াস যখন বলল যে কালবেলা ঘেরাও করবো শুক্রবারে, তখন কিন্তু সার্জিস সঙ্গে ছিল সেই টকশোতে। সার্জিস কিছুই বলে নাই, আবার নাহিদ এটাকে নিষিদ্ধ করলো। মানে এরকম কেন? আমার কথা হচ্ছে যে আসিফ নজরুল যদি এতই খারাপ হয়, বাংলাদেশের সবচেয়ে খারাপ লোকটা আসিফ নজরুল যদি হয়, তাকে বাদ দিয়ে দেন সরকার থেকে। তাকে রেখেছেন কেন? আর যদি বাদ না দেন তাহলে এই সব ইউটিউবারদের যারা বিদেশে বসে বসে কিছু ফ্যান ফলোয়ার বা সাবস্ক্রাইব বেশি হতে নিজেদেরকে খোদা মনে করে, সেই সব ইউটিউবারদের প্রোগ্রামে যাবেন না এবং তাদেরকে কড়া ভাষায় উত্তর দিয়ে দিন যে আমরা আসিফ নজরুলের সঙ্গে আছি। জানি না ভাই, আপনারা অনেক বড় নেতা, অনেক বড় রাজনীতিবিদ, অনেক বড় ইউটিউবার, তবে একজন ছোট ইউটিউবার হিসেবে বলতে চাই যে আমি আসিফ নজরুলের সঙ্গে আছি, আমি প্রথম আলোর সঙ্গে আছি, আমি ডেইলি স্টারের সঙ্গে আছি, আমি মির্জা ফখরুল ইসলামের সঙ্গে আছি, আমি বিএনপির সঙ্গে আছি। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কেমন, দেশ কোন দিকে যাচ্ছে, দেশের সকল নেতাকর্মীরা কি করতে চাচ্ছে, দর্শকতা বিস্তারিত প্রতিবেদনমূলক ভিডিও দেখতে পারলেন। যাই হোক, এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে ভিডিও কমেন্ট বক্সে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।